দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে আজকের চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন মাহফুজ মিশু। আজকে আমাদের অতিথি ঢাকা মহানগর পুলিশের কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া। আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? জি, আপনার আপনি পুলিশের বড় কর্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা রাজধানী ঢাকা মহানগর আপনার দায়িত্বে। প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, আপনি পুলিশ কেন হলেন? আপনি কি টার্গেটই ছিল পুলিশ হব, নাকি একটা চাকরি করার জন্যই পুলিশের চাকরি করা? এটা একটু জানতে চাই। না, এটা ঠিক না। আসলে সবার তো একটা ভিশন থাকে, ছোটবেলা থেকে লক্ষ্য থাকে। তো আপনি বলে রাখি, আমি যখন বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা দিই, আমার ফার্স্ট চয়েস ছিল পুলিশ। কারণ ছোটবেলা থেকেই এই যে সমাজে যে নৈরাজ্য, অপরাধ বা মাসেলম্যানদের দৌরাত্ম্য, এটির বিরুদ্ধে আমার একটা অবচেতন মনে একটা প্রতিবাদী মন ছিল। সেজন্য আমার পুলিশ। এতদিন চাকরি করার পরে সেই জায়গা কতটুকু অর্জিত হলো মনে হয়? আমি আপনাকে অত্যন্ত সততার সাথে বলবো যে আমি আমার চাকরি নিয়ে এবং আমার পেশা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট, এবং এখন আমি মনে হয় আমার কাছে যে আমার সিদ্ধান্তটা অত্যন্ত সঠিক ছিল। স্যার, আরেকটা প্রশ্ন যদি করি যে পুলিশ এখন কেমন আছে? আমরা পুলিশ নিয়ে অনেক নেতিবাচক প্রচারণা থাকে এবং পুলিশ কিছু কিছু কাজ করেও। এখন পুলিশ কেমন অবস্থায় আছে? আমরা বাংলাদেশ পুলিশ মূলত অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়। রয়েছে আমাদের আইনি সীমাবদ্ধতা, রয়েছে আমাদের সরঞ্জামাদের সীমাবদ্ধতা, রয়েছে আমাদের সাংগঠনিক দুর্বলতা। কিন্তু তার মধ্য দিয়ে আমরা বলবো যে আমরা বাংলাদেশ পুলিশকে একটি যুগোপযোগী, জনবান্ধব একটা পুলিশ সার্ভিসের প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। পুলিশের মধ্যে একটা জনসম্পৃক্ততার বিষয়টা, এটা কিন্তু খুব ভালো করে আমরা নিয়ে আসতে পেরেছি। প্রো পিপুল যে একটা অ্যাটিটিউড, একটা পারসেপশন, এটা তো নিয়ে আসতে পেরেছি। আপনি দেখেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় 2015-16 সালে আমরা কিন্তু কমিউনিটি পুলিশের অংশ হিসাবে আমরা বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছি এবং হাজার হাজার উঠান বৈঠক করেছি। উঠান বৈঠক হচ্ছে ছোট ছোট কমিউনিটিকে নিয়ে বৈঠক করে আলোচনা করা, তাদের সমস্যাগুলো জানা এবং সেই সমস্যাগুলো সমাধান করে তাদের নিরাপত্তা কিভাবে আরও বেটার নিশ্চিত করা যায় সেই কলাকৌশলগুলো স্থানীয় ছোট ছোট কমিউনিটির সাথে মিটিং করে এটা গ্রহণ করা। এবং আপনি আরও জানেন যে এই ঢাকা মহানগরীতে প্রতিনিয়ত লোকজন মফস্বল থেকে এসছে, বাসা ভাড়া নিচ্ছে, থাকছে, কোনো হিসাব ছিল না আমাদের। আমরা শুরু করেছি যে ঢাকা মহানগরীতে যে আসবে বাসা ভাড়া দিতে হলে বাড়িওয়ালাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারা তার তথ্যটা নেবেন এবং আমাদেরকে দিবেন। তা আমাদের যদি এই ভাড়াটেদের তথ্য ডাটাবেস থাকে তাহলে যে কোনো সন্ত্রাসী এসে কিন্তু বাসা ভাড়া নিতে পারবে না। কিন্তু স্যার, একটা বড় প্রশ্ন বাংলাদেশ পুলিশ নিয়ে থাকে, এটা আদিকাল থেকে সম্ভবত ব্রিটিশ কলোনিয়াল মনোভাবের কারণে। পুলিশ মানে হচ্ছে বাবু। আমরা গল্প উপন্যাসে পড়েছি দারোগা বাবু, ওসি সাহেব, তাদের সঙ্গে মানুষ মিশতে ভয় পায় বা মিশতই না। ইনফ্যাক্ট আপনি আপনার ধারণাটা, মানুষ বিপদে পড়লে সবার আগে পুলিশের কথা ভাবার কথা, কিন্তু এখনো অনেক মানুষ কিন্তু এরকম আছে যারা পুলিশকে দেখলে ভয় পায়। এই ধারণার পিছনে অনেক কারণ আছে এবং এই কারণগুলো কোনোটাই অযৌক্তিক না। লাস্ট কাপল অফ ইয়ার্সে আপনি যদি দেখেন আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট, আমাদের যে আন্তর্জাতিক যে ক্রিকেট টুর্নামেন্টগুলো হচ্ছে, লিড ফেস্টিভ্যাল, ক্লাসিক্যাল মিউজিক্যাল ফেস্টিভ্যাল, ফোক ফেস্টিভ্যাল, লিটারেচার ফেস্টিভ্যাল, এই যে যেগুলো হচ্ছে, বনসমাবেশগুলো হচ্ছে, আমাদের জাতীয় দিবসগুলো হচ্ছে, কত সুন্দরভাবে হচ্ছে এবং এখানে কিন্তু সাধারণ জনগণকে আমরা এর সাথে সম্পৃক্ত করতে পেরেছি। এই সাধারণ জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমেই কিন্তু পুলিশ ভিত্তিতে আস্তে আস্তে দূর হবে। ইতিমধ্যে থানার সেবার মান অনেক উন্নত হয়েছে, জনসম্পৃক্ততা বেড়েছে এবং আমি এটা বলতে পারি যে অপরাধ যদি কোনো পুলিশের সদস্য করে, ইচ্ছাকৃতভাবে যদি জনহয়রানি করে, সে যেই হোক তাকে ছাড়তে হবে না। স্যার, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, গত বছরের 1 জুলাইয়ের পরে আমাদের অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমি হলি আর্টিজান হামলার কথা বলছি এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের যে মানচিত্র, সেখানে বাংলাদেশের নাম বাজেভাবে উচ্চারিত হচ্ছিল, কিন্তু খুব অল্প সময়ে সেটি অনেকখানি মোকাবেলা করা গেছে। সেই সফলতার কৃতিত্ব আপনি সঠিক বলেছেন, পুলিশকে দিতে হবে। কিভাবে আপনারা সেটি করলেন সেই গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, কথা বলবো ডিএমপি কমিশনারের সঙ্গে। আমাদের সঙ্গে থাকছে নিশ্চয়ই।
দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম ডিএমপি কমিশনারের সঙ্গে। স্যার, বিরতির আগে আমরা পয়লা জুলাইয়ের হামলার কথা বলছিলাম এবং বহুদিন থেকেই কিন্তু আমাদের কিছু বিদেশি বন্ধু রাষ্ট্র বলছিল যে বাংলাদেশে জঙ্গিদের একটা সক্রিয় উপস্থিতি থাকতে পারে। আমরা সেটা স্বীকার করি বা না করি, পয়লা জুলাইয়ের হামলা আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে। সরকারের একজন মন্ত্রী আমাকে বলছিলেন যে এটা হচ্ছে রানা প্লাজা যেরকম আমাদের জন্য ওয়েক আপ কল ছিল গার্মেন্টস সেক্টরে, এটি হচ্ছে আমাদের জঙ্গিবাদ দমন সেটির ক্ষেত্রে ওয়েক আপ কল। পুলিশের মূল্যায়ন কি? আপনি যথার্থ বলেছেন, এটা একটা ওয়াক আপ কল ছিল ফর দ্য নেশন, ফর দ্য ল এনফোর্সার, ফর দ্য ইন্টেলিজেন্স এজেন্সি। আমি এটা স্বীকার করি। হলি আর্টিজানের পরে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিশেষ করে আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট, অনেকগুলো সফল জঙ্গি বিরোধী অভিযান করেছে। আমাদের এই সাফল্য আসলে বিস্ময়কর। দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছে। আমাদের দেশে এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে একটি অভাবনীয় একটি ইউনিক জনমত তৈরি হয়েছে, একটি ইউনিটি তৈরি হয়েছে, সেটি হলো আমাদের মূল শক্তি। আপনি দেখুন, এখন মানুষ কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিচ্ছে এবং সাধারণ জনগণ এর বিরুদ্ধে যেভাবে জনমত গড়ছে এবং অবস্থান গ্রহণ করেছে, এটি হচ্ছে আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। যারা সমালোচনা করেন, সমালোচকরা তো নানা ধরনের ভুল খুঁজেন, দোষ খুঁজেন। একটা বড় জায়গা তারা বলেন যে সেই হামলাটা আমাদের একটা গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেখানে প্রথম প্রতিরোধটা পুলিশই করেছিল এবং পুলিশের দুজন সদস্যকে জীবন দিতে হয়েছে। প্রথম কথা হচ্ছে, এটা গোয়েন্দা ব্যর্থতা হিসেবে আমি দেখব না। আমি এখানে আপনার মাধ্যমে সম্মানিত জনতাকে জানাতে চাই যে যে কয়টি ঘটনা হয়েছে, মানুষ কিন্তু এই ঘটনা দেখেছে, কিন্তু আরও 90% ঘটনা আমরা কিন্তু প্রিভেন্ট করেছি তথ্যের ভিত্তিতে। আমরা বলবো এটা গোয়েন্দা ব্যর্থতা না, আমাদের কাজ ঠিকই চলছে। তবে হলি আর্টিজানের ঘটনার আগে জঙ্গিবাদের এই ভয়াবহ ব্যাপকতা হয়তো আমাদের বোঝার সমস্যা ছিল এবং পুরো জাতি আমরা এতটা গভীরভাবে চিন্তা করে দেখিনি। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে প্রথম প্রতিরোধ করলো যে পুলিশ, তার কারণেই হয়তো তারা ধরা পড়লো, এটা যেমন সত্যি এবং তাদেরকে জীবন দিতে হলো। তারপরেও কেউ কেউ সমালোচনা করছে যে পুলিশ যথাযথ প্রস্তুতি না নিয়ে সেখানে গিয়েছিল কিনা। আমাদের যে সরঞ্জামাদি পড়া দরকার, হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট, এভরিথিং আমাদের ছিল। আমাদের সোয়াট গিয়েছিল, আমাদের বোম ডিসপোজাল টিম গিয়েছিল এবং পরিপূর্ণ প্রিপারেশন ছিল। এবং আমার দুজন সদস্য সেখানে নিহত হয় এবং তাদের আত্মত্যাগ, সেটি কিন্তু আমাদের এই আজকে জঙ্গি বিরোধী কাজে অনুপ্রেরণা যোগাচ্ছে। সালাউদ্দিন এবং রবিউল, তারা জীবন উৎসর্গ করেছে দেশের জন্যে, জাতির জন্যে, এবং সেই ইন্সপিরেশন নিয়ে আজকে কিন্তু আমরা সফলভাবে এই জঙ্গিকে দমন করতে পেরেছি। একটা বড় বিষয় হচ্ছে নিঃসন্দেহে জঙ্গিবাদ যে অনেকখানি নিয়ন্ত্রণ করা গেছে এবং জঙ্গিবাদের একটা নতুন মাত্রা। আগে আমাদের ধারণা ছিল যে যারা গরিব, দরিদ্র, পিতামাতাহীন, এতিম, মাদ্রাসায় পড়ে তারা এটার সঙ্গে। এখন আমরা দেখলাম আমাদের এলিট সোসাইটির লোকজনের সঙ্গে আসলে প্রত্যক্ষভাবে জড়িত। যেটি সমালোচনার জায়গা সেটা হচ্ছে অনেক বড় বড় জঙ্গিকে আপনারা আইনে সোপর্দ করার আগে, আদালতে নেওয়ার আগেই তারা মারা যাচ্ছেন অভিযান চলাকালে বা এটি নিয়ে। সেটি হতে পারে কারণ তারাও সশস্ত্র, সেটি একটি ব্যাখ্যা। কিন্তু তারপরেও যে কোনো ধরনের আইনি সুরক্ষা ছাড়া তাদের এই যে মৃত্যু, সেটি কি তাদের গডফাদারদেরকে খুঁজে বের করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হচ্ছে কিনা, বা তাদেরকে কেন আপনারা আইনি প্রক্রিয়ায় বিচারটা শেষ করছেন না? এটা সঠিক না। যখন আমরা একটা অভিযান করি, অভিযানে আমাদের প্রথমে লক্ষ্য থাকে কত অল্প শক্তি ব্যয়ে আমি তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। আমাদের আপ্রাণ চেষ্টা থাকে তাদেরকে জীবিত গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদের তথ্যটা বের করা। এবং আপনি সর্বশেষ আশঙ্কাতে দেখেছেন জঙ্গিবাদের কতগুলো নিয়ম আছে। এখানে জঙ্গিবাদের থিওরিটিক্যাল নিয়ম হচ্ছে এখানে নেগোসিয়েশনের সুযোগ খুব কম, নেই। শুধু আমরা কিন্তু সমস্ত থিওরিটিক্যাল বাদ দিয়ে আমরা নেগোসিয়েশন করে আশকোনাতে দেখেছেন আমরা 4 জনকে অলরেডি আত্মসমর্পণ করেছি। যে 2 জন মারা গিয়েছে তারা কিন্তু আমাদের গুলিতে মারা যায়নি, তারা আত্মঘাতী হয়েছে। প্রত্যেকটি অভিযানে আমরা প্রথমেই চেষ্টা করি তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য এবং তাদেরকে জীবিত উদ্ধার করার জন্য। কিন্তু আমি কল্যাণপুরের কথা বলবো, আজিমপুরের কথা বলবো, নারায়ণগঞ্জের কথা বলবো এবং গাজীপুরের পাতারটেকের কথা বলবো। প্রত্যেকটি ক্ষেত্রেই যখন আমরা তাদেরকে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করেছি, নেগোসিয়েশন করার চেষ্টা করেছি, মাইকে ঘোষণা দিয়েছি, মোবাইলে কথা বলেছি, চিরকুট পাঠিয়ে মেসেজ দিয়েছি, তারা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছে এবং
অনালে সার্ডেন তারা আমাদের পরে গ্রেনেড নিক্ষেপ করেছে এবং গুলি নিক্ষেপ করেছে। তারা সশস্ত্র। আমি আপনাকে বলি, এদের অনেকের কিন্তু এখানে সুইসাইডাল ভেস্ট বাঁধা থাকে। সুতরাং তারা যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করে, তাদেরকে জীবিত গ্রেপ্তার করা এটি অসম্ভব। বিদেশে আপনি দেখেন আমেরিকান পুলিশ, তারা কিন্তু এই কোনো নেগোসিয়েশন নাই, তারা কিন্তু দেনান্দার গুলি করে সাথে সাথে মানুষ মেরে ফেলছে 2-1 মিনিটের মধ্যে। বাট আমরা কিন্তু অনেক সময় নিচ্ছি তাদেরকে আত্মসমর্পণ করার জন্য। স্যার, সেইখানেই প্রশ্ন, এই উন্নত দেশগুলো এরকম করে, কিন্তু সেই সব দেশ বা তাদের সমর্থন পুষ্ট কোট আনকোট মানবাধিকার সংগঠনগুলোই বাংলাদেশ পুলিশের এসব কর্মকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকে। তারা প্রশ্ন তোলে পুলিশ কি আসলে মানবাধিকার লঙ্ঘন করছে কিনা, সেটি নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। তার আগে আবার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি। আমরা কথা বলবো ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে। আমাদের সঙ্গে থাকছে নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম ডিএমপি কমিশনারের সঙ্গে। স্যার, যেটা বলছিলেন যে মানবাধিকার সংগঠনগুলোর যা পর্যবেক্ষণ, যা মূল্যায়ন, তাতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা, সেটি আপনার বাহিনী মানে পুলিশের দ্বারা ঘটে এবং তাদের যে পরিসংখ্যান সেটি বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। গুম, খুন, হত্যা, নিখোঁজ হয়ে যাওয়া, এগুলোর দায়ও পুলিশকে নিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? আপনি যে জনবান্ধব পুলিশের কথা বলছিলেন, পুলিশ তো মানুষের বিপদের সবচেয়ে বড় আশ্রয়স্থল হওয়ার কথা। পুলিশ কাউকে তুলে নিয়ে গেলে তাকে কেন খুঁজে পাওয়া যাবে না? আপনি যেটা বললেন, আমি বলবো ঢালাওভাবে এই কথাটা বলা ঠিক হবে না। পুলিশ কাউকে তুলে নিয়ে যায় এটা আমার জানা নেই। আমি যেটা বলি যে কোনো লোককে গ্রেপ্তার করতে হলে এর কিন্তু একটা আইনি প্রক্রিয়া থাকে। জি। এবং আমি এটা বলবো যে আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশে এই যে কাউকে গুম করে দেওয়া, এটা আমাদের বিধানে নেই, এটা আমার পেশাদারি নলেজও নেই। এটা আমরা কেন করব? এটা ঠিক না। আর সমালোচনা আমি আপনাকে আগেও বলেছি, 2 শ্রেণীর লোকের সমালোচনা। এরকম ঘটনা তো বিচ্ছিন্নভাবে হলেও ঘটে। সেটি কি চক্রান্ত, নাকি সেটি অতি উৎসাহী কেউ এটা করে? সেটি ঘটনাগত প্রশ্ন, অর্থাৎ কেস টু কেস এটা বলা যাবে। ঢালাওভাবে এটা নিয়ে মন্তব্য করা যাবে না। তবে আমি এটা বলতে পারি আমার পার্ট থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো সদস্য বিগত দিনে কোনো লোককে এইভাবে আনঅথরাইজ তুলে নিয়ে এসছে উইদাউট এনি আইনি প্রক্রিয়া, এই ধরনের কোনো তথ্য আমার নলেজে নেই। তবে এই ধরনের তথ্য যদি কারো কাছে থাকে, অভিযোগ পেলে নিশ্চয়ই আমরা সেটা ব্যবস্থা নিব। আমরা 71 মুক্তিযুদ্ধ পুলিশের ভূমিকা জানি। মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে তারা ট্রেনিং দিয়েছে, তাদেরকে রাইফেল চালানো শিখেছে। সেজন্যই আরও অন্যান্য প্রয়াসের পাশাপাশি আমরা একটা প্রশিক্ষিত বাহিনীকে পরাজিত করতে পেরেছিলাম। সেই রকম জনবান্ধব পুলিশ আমরা কবে নাগাদ আবার পাবো? আমরা চেষ্টা করছি। আপনি যথার্থ বলেছেন, 1971-এর 25শে মার্চে রাজারবাগে আমাদের পুলিশ সদস্যরাই কিন্তু প্রথম প্রতিরোধ করেছিল। আমরা সেই মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। আমাদের দেশপ্রেম আছে, পেশাদারিত্ব আছে, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। তবে হ্যাঁ, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমাদের 1,80,000 যে পুলিশের সদস্য রয়েছে, সবাইকে হয়তো ওইভাবে আমরা উন্নত প্রশিক্ষণ দিতে পারি না। এই মানবাধিকার, মৌলিকাধিকার সম্পর্কে তাদের যেভাবে কাউন্সেলিং করার দরকার, সেখানে হয়তো আমাদের ত্রুটি রয়েছে। এইগুলোকে কাভার আপ করার জন্যে আমাদের পুলিশ ফোর্সকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মানবাধিকার, মৌলিকাধিকার, নাগরিকতার সম্বন্ধে সচেতন করা, কাউন্সেলিং, মোটিভেশন করা, এই কাজগুলো কিন্তু আমরা করছি। থানায় গিয়ে যাতে যে কোনো নাগরিক তার বক্তব্য পেশ করতে পারে, সেই যে একটা পরিবেশ, এই পরিবেশ কিন্তু আমরা তৈরি করেছি ইনশাল্লাহ। পুলিশের হয়তো অনেক সমালোচনা করা হয়, কিন্তু পুলিশ সবচেয়ে ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। পুলিশের আপনার ট্রাফিক বিভাগে যারা কাজ করে, তারা রোদ বৃষ্টি অপেক্ষা করে তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। ফলে পুলিশের কষ্টের জায়গা অনেক, এবং যে কোনো বিপদ হলে সবচেয়ে বেশি যে বাহিনীর সদস্যকে জীবন দিতে হয় এখন পর্যন্ত, সেটিও সম্ভবত পুলিশ। প্রশ্নটা হলো যে পুলিশের এই যে সুযোগ সুবিধা বাড়া এবং পাশাপাশি কাজ করার ক্ষেত্রে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ আছে। রাজনৈতিক হস্তক্ষেপ সবসময় একটা বড় চ্যালেঞ্জ ছিল। এখন আপনারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন অন্য সময়ের তুলনায়? আপনি যথার্থ বলেছেন। আপনাকে একটা পরিসংখ্যান দিই। প্রতি বছর রাফলি গড়ে 150 পুলিশ সদস্য কর্তব্যকালীন দায়িত্ব পালনকালে তারা কিন্তু মারা যায়। এটা একটা বিগ নাম্বার, অন্য কোনো বাহিনীতে এটা পাবেন না। আপনি রাজনীতি কেন বলছেন? সামাজিক হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ, ব্যবসায়ী হস্তক্ষেপ, নানা হস্তক্ষেপ, লট অফ ফ্যাক্টরস উই হ্যাভ টু ফেস। এটা তৃতীয় বিষয় সব দেশেই হয়। তবে বর্তমানে আমি বাংলাদেশে বলবো এই হস্তক্ষেপটা অনেক কম।
আমি মেট্রোপলিটন কমিশনার হিসেবে 2 বছর পার করেছি। আমার দায়িত্ব পালনকালে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ আমাকে অন্তত পোহাইতে হয় নাই। সব কিছু মিলাই আমরা কিন্তু এখন বলবো ট্র্যাডিশনাল ক্রাইম কিন্তু অনেক নিচে নেমেছে। এখন যেটা আছে, মানুষের মন থেকে পুলিশ ভীতি এবং অপরাধ ভীতিতে দূর করে তাদের সেন্স অফ সিকিউরিটির লেভেলটাকে একটু হাই করা। এই জন্যই দরকার জনসম্পৃক্ততা। এই জনসম্পৃক্ততার কাজটাই আমরা মূলত এখন প্রাধান্য দিচ্ছি। স্যার, পুলিশেরই একটা উইং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদের সঙ্গে নানা রকম পুলিশের মতদ্বৈততা হতেই পারে, সেটি নিয়ে অনেক আলোচনায়। আসলে কি খুব বড় ধরনের মতদ্বৈততা আছে পুলিশের সঙ্গে র্যাবের? পুলিশের সাথে নট অনলি র্যাবের, আমরা কাজ করি আনসারের সাথে, আমরা কাজ করি বিজিবির সাথে, আমরা কাজ করি কোস্টগার্ডের সাথে। আর র্যাব তো পুলিশের একটা অংশ। প্রফেশনাল জেএলএসসি যেটা, এটা থাকবে, এইটা কিন্তু বলার মতো না। নানাভাবে হলো তাদের সাথে আমাদের কোনো ধরনের কোনো বিভেদ নেই, কোঅর্ডিনেশনের কোনো অভাব নেই। আমরা তো একসাথে কাজ করছি। আপনি দেখেন, এই 31 হলো, পয়লা বৈশাখ হলো, যে কোনো ইভেন্ট হলো, যে খেলাধুলা হয়েছে, ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো হয়েছে, র্যাব, পুলিশ, ডিএমপি আমরা একসাথে কাঁধে কাঁধ ধরে কাজ করছি, কোনো সমস্যা নেই। বিশেষ করে ডিএমপি এলাকায়, ঢাকায় সবাই থাকতে চায়, বাচ্চাদের পড়াশোনা, নাগরিক সুযোগ সুবিধা, নানা কারণে। কিন্তু বিশেষ একটি জেলার লোকজনকে শুধুমাত্র ঢাকায় পদায়ন করা, এরকম অভিযোগ অনেকেই আড়ালে আবডালে করেন। এইটা আসলে আপনার এলাকার ক্ষেত্রে এটি একেবারে হাস্যকর এবং এটি আমি বলবো বিভ্রান্তমূলক একটা তত্ত্ব। ডকুমেন্ট আছে। আপনার কজন ওসি কোন জেলার? ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমার 34,000 লোক কাজ করে। আমরা যদি জনবল হিসেবে ভাগ করি, হয়তো কোনো জেলায় 1-2% বেশি হতে পারে, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু বিশেষ জেলার লোক এনে ঢাকাতে বদলি করা, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া, এটা ঠিক না। আমাদের 49 থানা আছে। 49 থানায় কোনো একক জেলার কোনো অফিসাররা কাজ করে না। আমরা আমাদের কাজ করে থাকি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পেশাদারি মনোভাব নিয়ে। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে সামাজিক অপরাধ অনেক বেড়েছে। একজন মা তার শিশুকে হত্যা করছে, একদল শ্রমিক আরেকজনকে পায়ুপথে বাতাস দিয়ে হত্যা করছে। এরকম পরিস্থিতিতে মানুষের ভিতরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াটাই স্বাভাবিক। মহানগর পুলিশের অভিভাবক হিসাবে আপনি অন্তত আপনার নাগরিকদেরকে কি বলে আশ্বস্ত করবেন? এগুলোর বহু কারণ আছে। প্রথম কারণ হলো আমাদের মূল্যবোধ, আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, আমাদের ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় হয়েছে এবং আকাশ সংস্কৃতির একটা প্রভাব, বিশ্বায়নের একটা প্রভাব পড়েছে, যে কারণে এইগুলো হচ্ছে। আমার কোনো কর্মকর্তা কর্মচারী যদি কোনো হয়রানি করে, কোনোভাবে সেটা আমরা সহ্য করি না, তাকে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আমরা মনে করি আমরা পারবো। আমাদের অনেক সমস্যা আছে, হতাশ হওয়ার কিছু নাই। আমরা আশাবাদী যে আগামীতে ইনশাল্লাহ আপনারা পুলিশ থেকে আরও ভালো সার্ভিস পাবেন এবং আমাদের জনপ্রিয়তা রক্ষায় আরও অনেক গুণগত পরিবর্তন আসবে, সেটা আমি বিশ্বাস করি। অনেক শুভকামনা আপনার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছে আজ। কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।